ইলেকট্রোস্ট্যাটিক্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব তড়িৎ বিভব। এই তড়িৎ বিভব অংশটি কোনো কোনো বইয়েতে একটা আলাদা চ্যাপ্টার করে দিয়েছে, আবার কোনো বইয়েতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর সঙ্গেই একসঙ্গে কন্টিনিউ করেছে। তো যে বইটা ফলো করছো সেই বই অনুযায়ী তোমরা দেখে নেবে। তো আমরা আজকে শুরু করছি তড়িৎ বিভব। প্রথমেই চলে আসছি তড়িৎ বিভব কি। এই বিভব শব্দটা তোমরা কিন্তু ক্লাস 11-এও পড়েছো বা ক্লাস 10-এও সেখানে পড়েছো। বিভব পার্থক্য এই বেসিক আইডিয়াটা রয়েছে। ক্লাস 11-এ তোমরা পড়েছো মহাকর্ষ চ্যাপ্টার, সেখানে মহাকর্ষ বিভব বলে একটা কোয়ান্টিটি ছিল। আর তড়িৎ বিভব তোমরা ক্লাস 10-এও পড়েছো, সে একই সংজ্ঞা। কি বলা হচ্ছে না, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে অসীম বা ইনফিনিটি থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসার জন্য যে কাজ করতে হয় সেই কাজটাকেই যে বিন্দুতে নিয়ে আসা হয়েছে সেই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। এখানে জাস্ট আমরা যদি হিসেব করি যে অসীম দূরত্ব থেকে যদি তড়িৎ ক্ষেত্রে কিউ আধানকে নিয়ে আসতে যদি ডব্লু পরিমাণ কার্য করতে হয় তাহলে বিভব কত হবে? ভি সমান, বিভবের চিহ্ন আমরা ভি ব্যবহার করছি, ক্যাপিটাল ভি সমান ডব্লু বাই কিউ। কারণ সংজ্ঞাই বলা আছে একক ধনাত্মক আধানকে নিয়ে আসার জন্য যে কার্য, ঐকিক নিয়ম ব্যবহার করলেই এই ফর্মুলাটা পাচ্ছি। কিউ আধান নিয়ে আসার জন্য কার্য ডব্লু, একক আধান নিয়ে আসার জন্য কার্য ডব্লু বাই কিউ। আচ্ছা, তড়িৎ বিভব যেমন তোমরা শিখেছিলে ক্লাস 10-এ, সেরকম তড়িৎ বিভব পার্থক্যও শিখেছ। এখানে কি বলা হচ্ছে, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে যে কাজ করতে হয়। বিভবের সংজ্ঞায় অসীম থেকে কোনো বিন্দুতে আনা হয়েছিল। বিভব পার্থক্য একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকেই বলা হচ্ছে বিভব পার্থক্য। এবার এই দুটো ক্ষেত্রেই একটা টার্ম আমরা আছে যে কিছু পরিমাণ কার্য করতে হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পরিমাণ কার্য কেন করতে হচ্ছে। কারণ কি না, এখানে যে সরণটা ঘটানো হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সরণ ঘটানো হচ্ছে। এবার তড়িৎ ক্ষেত্রে কোনো আধান থাকলে সে বল অনুভব করবে, সেটা আকর্ষক বল হতে পারে, আবার সেটা বিকর্ষক বলও হতে পারে। তার মানে কি, একটা বলের ক্ষেত্রে সরণ ঘটানো হচ্ছে, তার মানে হয় বলের দ্বারা কার্য হবে বা বলের বিরুদ্ধে কার্য হবে। সে কারণেই কার্যের ব্যাপারটা এখানে আসছে। আকর্ষণ বা বিকর্ষণ বল থাকবে, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের দরুনই কার্য হবে। সেটা প্লাস কার্য হতে পারে, সেটা মাইনাস কার্য হতে পারে। বিকর্ষণ বলের বিরুদ্ধে যদি কার্য হয় তাহলে সেটা প্লাস কার্য, আর যদি আকর্ষণ বল দ্বারা কার্য হয় তাহলে সেটা মাইনাস কার্য হয়, আমরা জানি। আচ্ছা, এখানে জাস্ট আমরা উদাহরণ দিয়েছি। ধরো এ বিন্দুর বিভব ভি এ, বি বিন্দুর বিভব ভি বি, তাহলে বিভব পার্থক্য কত? ভি এ মাইনাস ভিবি সমান কত হবে না, ডব্লু এ বি বাই কিউ। কারণ কি বলা হয়েছে, এখানে আমরা একটা স্টেটমেন্ট দিয়েছি যে কিউকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতে কার্য কিউ ডব্লু এ বি। তাহলে কিউ আধানকে আনতে কার্য ডব্লু বি, তাহলে একক আধানকে আনতে কার্য ডব্লু এ বি বাই কিউ। আচ্ছা, এখানে আরও কয়েকটা পয়েন্ট আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাইব। সেটা হচ্ছে যে কোনো বিন্দুর বিভব বা দুটি বিন্দুর বিভব পার্থক্য কোন পথে আধানকে নিয়ে আসা হয়েছে তার উপর নির্ভর করে না, কেবলমাত্র তা বিন্দুর অবস্থানের উপর নির্ভর করা হয়েছে। তড়িৎ বিভবের সংজ্ঞায় অসীম থেকে কোনো বিন্দুতে নিয়ে আসা হয়েছে আধানকে, আবার বিভব পার্থক্য একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে। এবার সেই যে সরণ যে ঘটানো হচ্ছে সেটা কোন পথে ঘটছে তার উপরে কিন্তু কার্যের পরিমাণ নির্ভর করে না। ধরো আমি জাস্ট যদি উদাহরণ দিই, এখানে ধরো একটা বিন্দু এইটা,
ধরলাম এটা এ বিন্দু, আর একটা সেকেন্ড বিন্দু আমি নিলাম, এখানে ধরো বি বিন্দু। তো এখানে আধানটাকে আমি যদি 1 নম্বর পথে এইটা বলি, এইভাবে নিয়ে আসা হোক, বা এরকম সোজাসুজি নিয়ে আসা হোক, বা অন্য যে কোনো পথে নিয়ে আসা হোক, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কার্যের পরিমাণটা একই হবে। কারণ এখানে আমরা বলছি কি যে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসার সময় কার্যের পরিমাণ কি হবে, সেটা শুধুমাত্র বিন্দু দুটির অবস্থানের উপর নির্ভর করে। কোন পথে আধান নিয়ে আসা হচ্ছে, এই 3টে পথ দেখিয়েছি, যে কোনো পথে আধান নিয়ে আসা হোক তার উপর কিন্তু বিভব পার্থক্য বা বিভব নির্ভর করছে না। আর তৃতীয় পয়েন্ট কি না, আমরা বলছি তৃতীয় পয়েন্ট হচ্ছে কি যে তড়িৎ বিভব একটি স্কেলার রাশি, কার্য আমরা নির্ণয় করছি, তো কার্য একটা স্কেলার রাশি, সেই জন্য এটাও একটা স্কেলার রাশি। আচ্ছা, এরপর আমরা চলে আসছি তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক। এইখান থেকে আমরা এই যে সমীকরণটা আমাদের পেয়েছি যে বিভব পার্থক্য সমানকে এই যে W/Q, এই যে W/Q আমরা নিয়েছি, এখান থেকে আমরা এককটা নির্ণয় করতে পারবো। তাহলে ভি এর একক কী হবে, কার্যের একক ভাজিত আধানের একক। তো সেটা যদি ইউজ করি তাহলে কি পাচ্ছি, এখানে আমরা এটা জাস্ট এমনি একটা ইএসইউ পদ্ধতি, সিজিএস পদ্ধতিতে যেমন ইএসইউ বিভব বলে দিলাম। আর এটা হচ্ছে কি কার্য প্রতি আধান, তাহলে জুল পার কুলম, যেটাকে আমরা আবার ভোল্ট বলছি, জুল পার কুলম বা ভোল্ট, ঠিক আছে। আর এখান থেকে আমরা আরেকটা পদ্ধতির একক এখানে দিচ্ছি, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট বলা হয়, ইএমইউ, সেটা হচ্ছে ইএমইউ বিভব। বোঝা গেল? তাহলে এইটা এসআই পদ্ধতিটা খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে কি না এককটা হচ্ছে জুল পার কুলম বা ভোল্ট, জুল পার কুলমকেই বলা হয় কি ভোল্ট, ঠিক আছে। এবার মাত্রা ব্যবহার করার জন্য এই ইকুয়েশনটা আমরা ব্যবহার করব। মাত্রা ব্যবহার করার জন্য ইকুয়েশনটা ব্যবহার করলে কী হবে, জুল মানে ভি সমান জুল, ভোল্ট সমান জুল পার কুলম, জুল মানে কার্য, তার মাত্রা কি mL²⁻², আর আধান হচ্ছে আইটি, তাহলে এটা ব্যবহার করলে হচ্ছে কি সমাধান করলে mL²⁻³ I⁻⁻1। এরপরে আমরা চলে আসছি একটা সম্পর্ক, যে সম্পর্কটা আমাদের খুবই কাজের দেয়, সেটা হচ্ছে কি না ইএসইউ বিভবের সঙ্গে ভোল্টের সম্পর্ক। ইএসইউ বিভব সিজিএস পদ্ধতির একক আর এসআই পদ্ধতির একক ভোল্ট, তার সম্পর্কটা আমাদের কাজে লাগবে অবশ্যই। এটা হচ্ছে কি 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট, অবশ্যই মনে রাখবে 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। এরপর চলে আসছি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। দেখো এটা একটা পরীক্ষা, এই প্রমাণটা পরীক্ষায় আসে, এবং এই যে সম্পর্কটা যেটা পাওয়া যায় সেটা থেকে আমাদের অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমসও সলভ করতে হয়। দুটো বিষয় আছে বইয়েতে, এর দুটো রকমের প্রমাণ আছে, একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য এক রকমের প্রমাণ, আর একটা অসম তড়িৎ ক্ষেত্রের জন্য প্রমাণ। তো আমি এখানে অসম তড়িৎ ক্ষেত্রের প্রমাণটাই দেখাচ্ছি, তোমরা এটা যদি বুঝতে পারো বই থেকে দেখে নেবে, ওটাও বুঝতে পারবে। একটা তড়িৎ ক্ষেত্রেই তো তড়িৎ বিভবের ব্যাপারটা আসবে, তো সেখানে তাদের মধ্যে সম্পর্ক কি, একটা রাশি থেকে আরেকটা রাশি আমরা কিভাবে ডিরাইভ করতে পারছি সেটা এখানে আমরা প্রমাণ করছি। তো দেখো আমরা এখানে দেখিয়েছি যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটো বিন্দু, একটা বিন্দু এ আর একটা বিন্দু বি, এ বিন্দু এবং বি বিন্দু, তারা পরস্পর থেকে খুব কম দূরত্ব ডিএক্স, ইনফিনিটেসিমাল ডিস্টেন্স ডিএক্স, খুব কম দূরত্বের ব্যবধানে রয়েছে এ বিন্দু বি বিন্দু। এ বিন্দুর বিভব ভি প্লাস ডিভি আর বি বিন্দুর বিভব ভি। তাহলে এখানে দুটোর মধ্যে তুমি পোটেনশিয়াল ডিফারেন্স বুঝতেই পারছো, ভি প্লাস ডিভি থেকে ভি যদি বিয়োগ করা হয় তাহলে আর বিয়োগফল হচ্ছে ডিভি। আর এটা হচ্ছে পুরো ব্যাপারটাই হচ্ছে এটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তাই আমরা এখানে কি বলেছি, কোনো তড়িৎ ক্ষেত্রে খুব কাছাকাছি অবস্থিত দুটি বিন্দু এ ও বি, এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব ডিএক্স, ধরা যাক এ বিন্দুর বিভব ভি প্লাস ডিভি এবং বি বিন্দুর বিভব ভি, বিন্দুদ্বয় খুব কাছাকাছি অবস্থায় হওয়ায় এদের মধ্যে ক্ষেত্র প্রাবল্য কার্যত সুষম ধরা যেতে পারে। মানে যেহেতু খুব কাছাকাছি, তাহলে এইটুকু পরিবর্তনের মধ্যে এর উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে আমরা ধরে নিচ্ছি। অর্থাৎ এ বিন্দুতে এবং বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান ধরে নেওয়া যেতে পারে।
ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এ থেকে বি এর দিকে, আমরা অ্যারো সাইন দিয়ে দেখিয়েও দিয়েছি, এটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এরপর চলে আসছি তাহলে কি না, এখন একটি ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যেতে কার্য, আমি যদি একটা ধনাত্মক আধানকে বি থেকে এতে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি হবে না, কার্যের পরিমাণ কত, কৃতকার্য আমরা দেখেছি মাইনাস ই ডিএক্স। একক ধনাত্মক আধানের উপর যে বল কাজ করে সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাহলে বলের মান হচ্ছে ই আর সরণ হচ্ছে ডিএক্স, তাহলে ই ডিএক্স। এবার এখানে মাইনাস ই ডিএক্স লেখা হয়েছে, তার কারণ কি, যে চিহ্নটি ঋণাত্মক নেওয়া আছে কারণ প্রাবল্য এবং সরণ বিপরীতমুখী, প্রাবল্য বাঁ দিক থেকে ডান দিকে আর সরণ ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসা হয়েছে। তার ফলে কি হচ্ছে না, এখানে যেহেতু সরণ এবং বল পরস্পর বিপরীত অভিমুখী, সেই কারণে এখানে কৃতকার্যের মান নেগেটিভ, সেই জন্যই মাইনাস সাইনটা নেওয়া হয়েছে। কৃতকার্যের মান হচ্ছে মাইনাস ই ডিএক্স। এই কৃতকার্যটা কি একটা ক্ষুদ্র সরণের জন্য কৃতকার্যের মান আমরা দেখেছি, ক্ষুদ্র সরণের জন্য, ক্ষুদ্র সরণ ডিএক্সের জন্য কৃতকার্য ই ডিএক্স, এটাকে আমরা ডিডব্লিউ বলতে পারি, এইটাকে আমরা কি বলতে পারি, ডিডব্লিউ, এটা হচ্ছে কি ডিডব্লিউর মান। এরপরে হচ্ছে বিভব প্রভেদের সংজ্ঞা অনুযায়ী এই কৃতকার্যই দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এই কৃতকার্যটাই বিভব পার্থক্য বলে আমরা ধরে নিতে পারি, কারণ সংজ্ঞাতে তাই বলেছে যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই হচ্ছে বিভব পার্থক্য। তাহলে কি এখন বিভব পার্থক্য কত, এইখান থেকে পেলাম কত, ভি প্লাস ডিভি মাইনাস ভি সমান হচ্ছে মাইনাস ইডিএক্স। এখান থেকে আমরা পেয়ে গেলাম কত, আমাদের যে প্রমাণটা দরকার ছিল, ই সমান মাইনাস ডিভি ডিএক্স। এবার এটা মনে রাখতে হবে, ই হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি আর ভি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ভেক্টর থেকে স্কেলার ভেক্টরের মধ্যে সম্পর্ক, এটাতে ভেক্টর রাশি কিন্তু, আর এটা হচ্ছে স্কেলার রাশি। এটা আমরা যে সূত্রটা ডিরাইভ করলাম, এটা একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে, একমাত্রিক ক্ষেত্রে, অর্থাৎ এখানে ভেক্টরটা হয় ডান দিক বা বাঁ দিকেই থাকতে পারে, সেই অনুযায়ী এই সম্পর্কটা পাওয়া গেছে, ই সমান মাইনাস ডিভি ডিএক্স। এবার যদি একমাত্রিক তল ছেড়ে আমরা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক তলে যাই, তাহলে সেখানে কিন্তু সম্পর্কটা একটু চেঞ্জ হয়ে যাবে, আমরা সেটাকে স্থানাঙ্ক ভেক্টরের সাহায্যে প্রকাশ করব। যেমন এখানে দেখিয়েছে, দেখো, যদি আমরা এটা একমাত্রিক তল ছেড়ে আমরা যদি ত্রিমাত্রিক তলে যাই, তাহলে ই সমান কত হয়ে যায়, মাইনাস ডিডিআর। এখানে এটা লেখা নেই, আমি যদি লিখি এখানে ই সমান হবে কত, ভেক্টর ই সমান মাইনাস ডিভি ডি আর হচ্ছে কি স্থানাঙ্ক ভেক্টর। তো সেইটাকেই আমরা যদি এখানে এটা ডি বুঝে নেবে, মাউসে ভালো করে লেখা যায় না, তো তাহলে এখান থেকে কী পেলাম, সেই ডিভি ডি আরটাকে আমরা ভাঙলে এরকমভাবে লিখতে পারি, এই ডিডিআর এরটাকে এর যে অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, এটাকে ভাঙলে আমরা এইটা পাই, আই ক্যাপ ডিডিএক্স প্লাস জে ক্যাপ ডিডিওয়াই প্লাস কে ক্যাপ ডিডিজেড। এই যে ডিডিআর, এই যে ডিফারেন্সিয়াল ভেক্টর, ডিফারেন্সিয়াল অপারেটর ডিডিআর, তাকে ভাঙলে আমরা এরকম রূপটা পাই। ডিডিআর মানে হচ্ছে আই ক্যাপ ডেল্টা ডিডিএক্স প্লাস জে ক্যাপ ডিডিওয়াই প্লাস কে ক্যাপ ডিডিজেড। আর ভি তো রয়েছে, ভি এর মান এখান থেকে আমরা যদি এদের সঙ্গে ডেরিভেটিভ ভেতরে নিয়ে নিই, তাহলে এখানে একটা করে ভি চলে আসছে। এইটা হচ্ছে আমাদের যেটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য এই সমীকরণটা কিন্তু খুবই প্রয়োজনীয়। বোঝা গেল? তাহলে একমাত্রিক ক্ষেত্রে যদি আমাকে কোনো হিসেব নিকেশ করতে হয়, বা আমাকে যদি বলে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, বা স্পেশালি সুষম অসম তড়িৎ ক্ষেত্রে, তাহলে আমরা এই সূত্রটা প্রমাণ করে দেখাবো। এবং ত্রিমাত্রিক কোনো ক্ষেত্রে যদি কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে হয়, যেটা আমরা অবশ্যই দেখব, সেটা হচ্ছে একটা দুটো উদাহরণ অবশ্যই দেখব, সেইটা হচ্ছে এটা, ই সমান মাইনাস আই ক্যাপ ডিভি ডিএক্স প্লাস জে ক্যাপ ডিভি ডিওয়াই প্লাস কে ক্যাপ ডিভি ডিজেড। এইখানে এই যে ডিটাকে ডেল্টা আকারে দেখানো হয়েছে, এটা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ, অর্থাৎ ভিটা হবে কি এক্স ওয়াই জেডের ফাংশন, এক্স ওয়াই জেড সম্বলিত একটা রাশি হবে ভি, তাকে যখন আমি এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন ওয়াই জেড কনস্ট্যান্ট হিসাবে ধরতে হবে, আবার যখন ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন এক্স জেড কনস্ট্যান্ট থাকবে, আর যখন জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করব, তখন এক্স ওয়াই রাশিগুলো কনস্ট্যান্ট হিসেবে ধরে নিয়েই কাজটা করতে হবে। এটাকে বলা হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভ। আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আচ্ছা, বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব, এখানে আমরা
যেমনটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর ক্ষেত্রে আমরা প্রমাণ করেছিলাম কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত, সেরকমই আমরা এখানে একটা বিন্দু আধান প্লাস কিউ, তার থেকে আর দূরত্বের একটা বিন্দু পি, এই যেখানে দেখানো হয়েছে প্লাস কিউ আধান রয়েছে এ বিন্দুতে, আরেকটা বিন্দু নিয়েছে আর দূরত্বে, কোথায় পি, পিটা কত দূরে রয়েছে না ওখান থেকে আর দূরত্বে রয়েছে। তো এখানে তড়িৎ বিভবের মান কত হবে সেটা আমরা নির্ণয় করব। আমরা অলরেডি পড়েছি যে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হয় কত, 1/4 পাই কাপ্পা এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এখন তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। এখানে আমরা জানি যে পি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে না 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এবং এটা যেহেতু প্লাস আধান ধরে নিচ্ছে তাহলে বাইরের দিকে অর্থাৎ এ পি অভিমুখে এই বরাবর থাকবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এটা আমরা আগের থেকেই জানি, আলাদা করে নতুন কিছু নয় এটা। তো এইটাকে আমরা ব্যবহার করব বিভব জানার জন্য। এখন যদি ক্ষুদ্র সরণ ঘটানো হয়, এই অবস্থায় যদি ক্ষুদ্র সরণ যদি ঘটানো হয়, তাহলে P1 থেকে যদি পিতে নিয়ে আসা হয়, অর্থাৎ এখানে এই বিন্দু থেকে শুরু করে এখান থেকে শুরু করে এখানে নিয়ে আসা হচ্ছে, তাহলে কত কার্য করতে হবে? আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে বল হিসেবে নেব, কারণ এটাই হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল। তাহলে তার সঙ্গে সরণ গুণ করলাম মাইনাস ডিআর, কারণ এখানেও একই ব্যাপার, সরণ আর প্রাবল্য পরস্পর বিপরীতমুখী। তাহলে কৃতকার্য কত হলো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস ডিআর। এখানে 1/4 পাই এপসাইলন নট নেওয়া হয়েছে, মানে আমরা ধরে নিয়েছি এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। আচ্ছা, এবারে হচ্ছে এটা ছোট্ট সরণের দিয়া সরণের জন্য কার্যের পরিমাণ। এবার আমরা কি করব না, একদম পি বিন্দুতে অসীম থেকে একটা আধানকে নিয়ে এসে পি বিন্দুতে রাখবো, তার জন্য কত কার্য নির্ণয় করব। তাহলে পি বিন্দুর বিভব সমান কত না আর সমান ইনফিনিটি থেকে আর সমান আরেতে একটি ধনাত্মক আধানকে নিয়ে আসা হবে, এখান থেকে এইখানে নিয়ে আসা হবে একটা ধনাত্মক আধানকে। তাহলে যে কার্য করতে হবে সেটাই হবে তার বিভব। তার জন্য আমরা কি করছি, ইন্টিগ্রেট করে দিচ্ছি। এই যে ডিডব্লিউ আছে তাকে হচ্ছে ইনফিনিটি টু আর, অসীম থেকে আর এর লিমিটে আমরা ইন্টিগ্রেট করে দিচ্ছি। এরপরের লাইনে মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে -1/4 পাই এপসাইলন নট ইনফিনিটি টু আর কিউ বাই আর স্কোয়ার ডিআর। এর কিউটা বাইরে চলে যাবে, 1/r স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে কত -1/r, 1/r স্কোয়ার ইন্টিগ্রেশন কত -1/r, সেই মাইনাস মাইনাস গুণে প্লাস, আর 1/r লিখলাম, তার থেকে আগে থেকে কিউ ছিল সেই জন্য এটা রয়ে গেল, এটা হয়ে গেল কি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। যারা এখনও ইন্টিগ্রেশনে অতটা ধাতস্থ নয় আমি বলে দিচ্ছি নিয়মটা, সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো না, প্লাস কিউ আধানের জন্য শূন্য বা বায়ু মাধ্যমে আর দূরত্বে বিভব v সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। এবার যদি শূন্য মাধ্যম ছাড়া অন্য মাধ্যম হয় তাহলে এর সঙ্গে সঙ্গে এই কাপ্পা চিহ্নটাও আসবে, যেটা হচ্ছে ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। বোঝা গেল? আচ্ছা, আর যদি বিভব পার্থক্য হয় কিউ আধান থেকে R1 R2 দূরত্বে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য, আমরা এটা অলরেডি পড়েছি, Q/4 পাই কাপ্পা এপসাইলন 1/R1 মাইনাস 1/R2। এখানেও কাপ্পা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, এখানে চলে আসছি আমরা তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে বিভব। তড়িৎ দ্বিমেরু অলরেডি আমরা পড়েছি, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার তর্কের সঙ্গে সম্পর্ক, টর্ক থেকে কী পরিমাণ কার্য পাওয়া যায় সেগুলো আমরা অলরেডি জেনেছি। আমরা শুধু বাকি রেখেছিলাম কি তড়িৎ দ্বিমেরুর বিভব ব্যাপারটা কিছু না, এটা স্কেলার রাশি। যদি একটা বিন্দু আধান থাকে তাহলে একটার জন্য বিভব তৈরি হবে, যদি একাধিক আধান থাকে তাহলে কী হবে, প্রত্যেকটা আধানের জন্য যে বিভবটা হবে সেগুলোকে আমাদের যোগ করে ফেলতে হবে, একদম স্কেলার সাম। যোগ করলে যে রাশিটা পাওয়া যাবে সেটাই হবে কি তার বিভব। ঠিক আছে, যেমন এখানে আমরা নিয়েছি কি একটা ধরো দ্বিমেরু, একটা মাইনাস কিউ আধান, একটা হচ্ছে প্লাস কিউ আধান, এবং এখানে পি বিন্দুতে আমার তড়িৎ বিভব পরিমাপ করতে হবে। এবং একই রকম পি বিন্দুটা কোথায় আছে না, তার মূল বিন্দু থেকে এল দূরত্বে। ঠিক আছে, মূল বিন্দু থেকে আর দূরত্বে, এল নয় আর দূরত্বে এই বিন্দুটা পি বিন্দুটা রয়েছে। এখানে মূল বিন্দু থেকে একটা আধান মাইনাস, এখানে এক মাইনাস এল দূরত্ব, আরেকটা আধান এদিকে এল দূরত্ব রয়েছে, আর ও বিন্দু থেকে পি বিন্দুর অবস্থান আর দূরত্ব রয়েছে। ঠিক আছে,
এবার চলে আসছি আমরা এখানে প্রত্যেকটার জন্য বিভব নির্ণয় করার জন্য। চিত্র অনুযায়ী দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে r দূরত্বে অবস্থিত পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। তাহলে তড়িৎ দ্বিমেরুর পি বিন্দুতে বিভব প্লাস কিউ আধানের জন্য প্লাস মাইনাস কিউ আধানের জন্য। এখানের বিভব হচ্ছে কি এই আধানের জন্য যে বিভবটা হবে, আর প্লাস হচ্ছে এখানে মাইনাস কিউ আধানের জন্য যে বিভবটা হবে, এই দুটো যোগ করলে হবে কি পি বিন্দুর বিভব। তো আমরা সেটা নির্ণয় করে নিচ্ছি। ভি সমান 1/4 পাই কাপ পাই এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল। এই ডিস্টেন্সটা হচ্ছে আর মাইনাস এল, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আর মাইনাস এল ডিস্টেন্স। তাহলে আধান কত কিউ রয়েছে, তাহলে 1 কাপ পাই এপসাইলন নট কিউ বাই আর মাইনাস এল। এই পুরোটা হচ্ছে এখান থেকে হচ্ছে যে আর এইটুকু অংশ এল, তাহলে এই অংশ কেটে নিলে আর মাইনাস এল। আর মাইনাস কিউ আধানের জন্য কত হচ্ছে কিউ বাই 4 পাই কাপ পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর প্লাস এল। এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি, এটা এই অংশটা হচ্ছে মাইনাস আধানের জন্য -1/4 পাই কাপ পাই এপসাইলন নট কিউ বাই আর প্লাস এল। এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি এটা, সেটাকে সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি 1/4 পাই কাপ পাই এপসাইলন নট 2ql বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এই 2ql মানেই হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি, সেটা আমরা বসিয়ে দিয়েছি এবং এখানে মান পেয়ে গেছি। তাহলে কী হলো, অক্ষস্থ কোনো বিন্দুতে তড়িৎ তোমার হচ্ছে বিভবের মান পেয়ে গেলাম 1/4 পাই কাপ পাই এপসাইলন নট কি পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। পি সমান কত 2ql। এটা আছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এরপরের আরেকটা প্রমাণও ছিল, আমরা যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম তখন লম্ব সমদ্বিখণ্ডকের উপরেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করেছিলাম। এখানেও যদি আমরা লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ বিভব নির্ণয় করতে যাই, তাহলে দেখব কি সর্বদাই এই যে পি ও রয়েছে যে কোনো অংশে, পি থেকে ও যেখানে অংশ এখানে আধান রাখা হোক না কেন, এখানে যেখানেই আধান থাকুক না কেন, মাইনাস কিউ এবং প্লাস কিউ থেকে তাদের কিন্তু দূরত্ব সবসময়ই সমান। এই মাইনাস কিউ থেকে এবং প্লাস কিউ থেকে পি বিন্দুর দূরত্ব সবসময়ই সমান থাকে। তাহলে কি প্রত্যেকটা ক্ষেত্রে কি যদি দূরত্ব সমান হয়, একটার জন্য মাইনাস আধানের জন্য মাইনাস বিভব এবং সমপরিমাণ প্লাস আধানের জন্য প্লাস বিভব, দুটো প্লাস এবং মাইনাস বিভব যোগ হয়ে গিয়ে শূন্য হয়ে যায়। সেই অনুযায়ী এই অক্ষ বরাবর কোনো তড়িৎ বিভব পাওয়া যাবে না, অর্থাৎ এখানে ভি ইকুয়ালস টু 0। এই যেহেতু কারণ বোঝানো হচ্ছে এপি সমান বিপি। এখানে যে গ্রাফটা দেখানো হয়েছে, এই গ্রাফটা খুব গুরুত্বপূর্ণ। গ্রাফটা বোঝানোর জন্যই আমি এই পেজটা দিয়েছি। একটা আহিত ফাঁপা গলীয় খোলক, তার জন্য বিভব এবং তার সঙ্গে আমরা এই আহিত ফাঁপা গলীয় খোলকের ক্ষেত্র প্রাবল্য কেমন হয় সেটা আমরা পড়ে নিয়েছি গাউসের সূত্রে, সেটাকে আমরা এখানে গ্রাফিক্যালি প্লট করেছি। তো কি বলেছে, আমরা ইতিমধ্যে গাউসের সূত্রের প্রয়োগ অংশে গলীয় খোলকের জন্য তড়িৎ প্রাবল্য কীভাবে পরিবর্তন হয় তা দেখেছি। এখন এখানে প্রথম লেখচিত্রে তা দেখানো হয়েছে। এই যে এটা গোলকটা দেখানো হয়েছে, গোলকে আধান রয়েছে তার পৃষ্ঠে, সেখান থেকে আমরা তার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা প্লট করেছি। প্রথম অংশ কি না, এই অভ্যন্তরের যে অংশ আমরা গাউসের সূত্রের প্রয়োগ অংশে পড়েছি যে এই আহিত ফাঁপা গোলকের অংশে গোলকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হয়, ই সমান 0। ই সমান হচ্ছে কি 0, সেটা এখানে দেখানো হয়েছে 0। তারপরে পৃষ্ঠে মান কত হয় না 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। 1/4 পাই কিউ বাই আর ক্যাপিটাল আর স্কোয়ার। আর ক্যাপিটাল আর হচ্ছে কি এই গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে যত আরও দূরত্ব বাড়বে তত ক্ষেত্র প্রাবল্যের মান কমবে এবং সেইটা সূত্রটা হচ্ছে কি যদি সেন্টার থেকে আরও দূরত্বের কোনো বিন্দু, ধরো এটা তো ক্যাপিটাল আর, এর থেকে যদি আরও বেশি দূরত্বের কোনো বিন্দু, ধরো এখানে সেটা যদি আর দূরত্ব হয় তাহলে হচ্ছে কি সেখানে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই স্মল আর স্কোয়ার। এটা আমরা অলরেডি জানি। এবার এখানে বিভবের মানও কেমন হয় সেটা আমাদের একটু হিসেব করে নিতে হবে। বিভবের মান হচ্ছে কি না অভ্যন্তরে বিভবটা কনস্ট্যান্ট থাকে, ভেতরের যে কোনো জায়গায় বিভবের মান সমান হয়। সেটা কত এই গ্রাফেও দেখানো হয়েছে, ভি সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ক্যাপিটাল আর, অর্থাৎ পৃষ্ঠে যে বিভবটা হয় সেটাই অভ্যন্তরে সব জায়গায় একই থাকে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। আমরা এখানেও দেখিয়েছি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, ক্যাপিটাল আর। আর হচ্ছে কি ওই গোলকের ব্যাসার্ধ।
এবার ও বাইরে কত হবে, বাইরে যদি এবার এখান থেকে কি হবে 1/r অনুপাতে কমতে থাকবে। এখানে বাইরে যে কোনো r দূরত্বের যদি বিন্দু হয়, এরকম r দূরত্বের বিন্দু হয়, সেখানে v এর মান হচ্ছে 1/4πε0 q/r। ঠিক আছে, এই সূত্র দুটো মনে রাখবে। এই গ্রাফ দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট। এই গ্রাফটা এখানে এই দুটো গ্রাফ, এই দুটো গ্রাফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বইতেও পেয়ে যাবে। এগুলো মনে রাখবে, সূত্রগুলো মনে রাখবে। দুটো অভ্যন্তরে হচ্ছে যে q1/4πε0 q/r ক্যাপিটাল R, আর বাইরে হচ্ছে 1/4πε0 q/r। আর প্রাবল্যটা বলার কিছু নেই, ভেতরে শূন্য, বাইরে পৃষ্ঠে হচ্ছে 1/4πε0 q/r² ক্যাপিটাল R²। আর যদি অন্য কোথাও হয় তাহলে ই সমান 1/4πε0 q/r²। এটা ঠিক আছে। এরপর আমরা চলে আসছি তড়িৎ স্থিতিশক্তি। একটু ভালো করে বুঝে নিতে হবে, তড়িৎ বিভবের সঙ্গে এর অনেক মিল আছে। এখানে বলেছে কি কয়েকটি বিন্দু আধানকে অসীম থেকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কয়েকটি নির্দিষ্ট অবস্থান নিয়ে স্থাপন করতে যে মোট পরিমাণ কার্য করতে হয় তাকেই ওই তড়িতাধান বলা হয়। সেখানে ছিল একক ধনাত্মক আধান। এখানে অনেকগুলো আধান হতে পারে এবং একক হওয়ারও দরকার নেই, ইউনিট চার্জও দরকার নেই। কোনো আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে এনে স্থাপন করতে যে পরিমাণ কার্য করতে তাই হচ্ছে কি তার তড়িৎ স্থিতিশক্তি। Q1 ও Q2 আধান যদি পরস্পর থেকে r দূরত্বে অবস্থান করে তাহলে সংস্থাটির তড়িৎ স্থিতিশক্তি 1/4πε0 Q1 Q2/r। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, মনে রাখতে হবে 1/4πε0 Q1 Q2/r। মানে এখানে তুমি ভাবতে পারো দুটো আধান, ধর প্রথমে আমি ধরে নিলাম একটা আধান Q1, তো এখান থেকে যদি আমি r দূরত্বে একটা কোনো বিন্দু আমি নিয়ে নিই, কত r দূরত্ব, তাহলে কি হবে না এখানে বিভব হবে 1/4πε0 Q1/r। তাহলে একক ধনাত্মক আধান আনতে এখানে কার্য করতে হবে কত 1/4πε0 Q/r। তাহলে Q2 আধান আনতে কত কার্য করতে হবে না Q2 দিয়ে গুণ করতে হবে, ডাবলুশন Q × V। তাহলে সেই ফর্মুলা থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/4πε0 Q1 Q2/r। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা একটা দেখছি কি ইলেকট্রন ভোল্ট। একটা কার্যের একক আমরা জানি জুল, ঠিক আছে, কার্যের একক জুল বা সিজিএস পদ্ধতি ব্যবহার করলে আর্গ। আরও একটা একক আমরা এখানে পাবো, এটাও কার্যেরই একক, সেটা হচ্ছে কি ইলেকট্রন ভোল্ট। অন্য একটা একক আমরা এখানে ইন্ট্রোডিউস করছি, ইলেকট্রন ভোল্ট। এটা কিভাবে সংজ্ঞায়িত করা হচ্ছে না একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। একটি ইলেকট্রনের সমান আধান হবে, সে যদি 1 ভোল্ট বিভব পার্থক্যর মধ্য দিয়ে যায় তাহলে যে বা নিয়ে যেতে যে কার্য করতে হয় সেই কার্যটাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট তোমরা জেনে গেলাম, কিন্তু 1 ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক কী বা ইলেকট্রন ভোল্টের সঙ্গে জুলের সম্পর্ক কী সেটা আমরা দেখে নেব। তাহলে এখানে কি দেখলাম 1 ইলেকট্রন ভোল্ট সমান কি একটি ইলেকট্রনের আধান গুণিত 1 ভোল্ট। একটি ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম, আর 1 ভোল্ট আমরা ভি লিখেছি। তাহলে কুলম ভোল্ট মানে হচ্ছে জুল। তার মানে আমরা এখানে যে সম্পর্কটা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি না 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, এটা কাজে লাগবে বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য, ও বা ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাও আমাদের পরীক্ষায় আসে। এবার হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। একটা কোনো আহিত বস্তু যদি তড়িৎ ক্ষেত্রে হয়, তড়িৎ ক্ষেত্রে যদি প্রয়োগ করা তাহলে কি সেটা হয় বিকর্ষিত হবে, তাহলে সে কী হবে গতিশক্তি হারাবে। আবার যদি সেটা আকর্ষিত হয় তাহলে সে কী হবে গতিশক্তি অর্জন করবে। আমরা এখানে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা আধান বা আহিত বস্তু ধরে নাও আকর্ষিত হচ্ছে, তার ফলে সে কী পরিমাণ গতিশক্তি অর্জন করছে সেটা আমরা এখানে হিসেব করব। কি বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রে একটি আহিত বস্তু যখন একটি বিন্দু থেকে
অন্য একটি বিন্দুতে যায় তখন দুটি বিন্দুর বিভব পার্থক্যের কারণে তখন আহিত বস্তু কিছু তড়িৎ স্থিতিশক্তি হারায়। যখন একটা বিভব পার্থক্য যাচ্ছে নাকি বিভব পার্থক্যের সঙ্গে কার্যের সম্পর্ক তোমরা জানোই, কার্যের সম্পর্ক আছে, সেই কার্যের সম্পর্কের জন্যই কি হচ্ছে না, যখনই একটা বিন্দু থেকে অন্য বিন্দুতে যাচ্ছে তার স্থিতিশক্তি কিছুটা কমছে। হয় যদি তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তাহলে তার তড়িৎ স্থিতিশক্তি কমবে, আবার যদি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যায় তাহলে সেই তড়িৎ স্থিতিশক্তি বাড়বে। আমরা এখানে ধরে নিচ্ছি ধরো একটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে একটা আধান যাচ্ছে, তাহলে তার তড়িৎ স্থিতিশক্তি হারাবে বা কমবে। সেই তড়িৎ স্থিতিশক্তি কী হিসেবে রূপান্তরিত হবে? তড়িৎ স্থিতিশক্তি রূপান্তরিত হবে গতিশক্তিতে। সেই রূপান্তরটাই আমরা এখানে দেখব। ধরে নাও কিউ আধান ও এম ভর সম্পন্ন একটি বস্তু ভি বিভব পার্থক্য অতিক্রম করে, তাহলে বস্তুর গতিশক্তি বৃদ্ধির পরিমাণ কিউ ইন্টু ভি। আমরা অলরেডি এখানে পড়েছি যে ডাব্লু সমান কিউ ইন্টু ভি, যে তার স্থিতিশক্তিটা হারাবে সেটা হচ্ছে কি কিউ ইন্টু ভি, বিভব পার্থক্য গুণিত আধান, সেটাই কী হবে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে কিউ ভিটা গতিশক্তিতে রূপান্তরিত হলে সেটা আমরা যদি বসিয়ে দিই, এটা একটা সূত্র পেয়ে গেলে ই কে মানে যে গতিশক্তি বৃদ্ধি সেটা কিউ ভি। আমরা যদি গতি বেগ কতটা বেড়েছে জানতে চাই তাহলে কি গতি শক্তির সমীকরণ আমরা জানি হাফ এম ভি স্কোয়ার সমান কিউ ভি, সূত্র প্রয়োগ করলে স্মল ভি সমান √2 QV/m। এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটা নোট করবে। সমবিভব তল, এখানে আমরা সমবিভব তল কি এবং বিভিন্ন ক্ষেত্রে সমবিভব তলের আকৃতি কেমন হয় সেটা আমরা জানব। সমবিভব তল তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা হয়। অর্থাৎ আমরা যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা কাল্পনিক তল কল্পনা নিই যার উপর বিভবের মান সব জায়গায় সমান হয়, তাহলে সেই তলটাকে বলা হয় সমবিভব তল। অর্থাৎ কোনো একটা তল যার সব বিন্দুতেই বিভবের মান সমান তাকে বলা হচ্ছে কি সমবিভব তল। এখানে আমরা বিভিন্ন ধরনের ক্ষেত্রে সমবিভব তলের আকৃতি কেমন হয় দেখিয়েছি। যেমন বিন্দু আধানের ক্ষেত্রে কেমন হয় না সমকেন্দ্রিক গোলক, অর্থাৎ ওই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধেই আমরা গোলক টেনে নিই না কেন সেগুলো একটা সমবিভব তল হবে। লাল ডট ডট দাগ দেওয়াগুলো হচ্ছে একটা সমবিভব তল এখানে দেখানো হয়েছে। এটা একটা সমবিভব তল, এটা একটা সমবিভব তল। এইগুলোকে সব বিন্দুতেই বিভবের মান সমান, তাই এটা একটা সমবিভব তল। এরপরে চলে আসছি একটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রে। সুষম তড়িৎ ক্ষেত্রে কীরকম হয়, সমতল এরকম সমতল আকৃতি সমবিভব তল পাওয়া যায়, নীল রঙের দেখানো হয়েছে। এগুলো এক একটা হচ্ছে সমবিভব তল। এবার এখানে আরও কিছু বলা হয়েছে যে যখনই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের তীব্রতা বাড়বে এই সমবিভব তলগুলোর ব্যবধান কমবে, মানে এরা কাছাকাছি চলে আসবে। তড়িৎ দ্বিমেরু সমবিভব তলগুলো এখানে দেখানো হয়েছে, এরকমভাবে ডট ডট লাইন দিয়ে বোঝানো হয়েছে এগুলোকে একটা সমবিভব তল। এই তলগুলোর উপর প্রত্যেক বিন্দুতেই বিভবের মান সমান হয়। সমবিভব তলের বৈশিষ্ট্য। সমবিভব তলে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমরা বলতে পারি যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এটা আমাদের প্রমাণও করতে হয়। প্রমাণ করার জন্য কি আমরা একটা সমবিভব তল আমরা নিয়েছি এস, যার উপর দুটো বিন্দু এ এবং বি এরা খুবই কাছাকাছি অবস্থিত। এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত প্রাবল্য ই, মানে এ বিন্দু বি বিন্দুর মাঝখানে যে কোনো জায়গায় তড়িৎ প্রাবল্যের মান ই বলে ধরে নেওয়া হচ্ছে এবং সেটা তলের সঙ্গে থিটা কোণে ছেদ করেছে। এই কোণটা হবে কি থিটা। এ ও বি খুব কাছাকাছি বলে এ বিকে সরল রেখা হিসেবে ধরা যায়। আমরা ধরে নিচ্ছি এ বি একটা সরল রেখা, এটা বক্ররেখা হতেই পারে, কিন্তু যেহেতু এ এবং বি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত তাহলে তার এইটুকু অংশের জন্য বক্রতাটাকে নেগলেক্ট করা যায়। সেই হিসেবে আমরা নিলাম কি সরল রেখা। তাহলে এ বি বরাবর উপাংশ কত, এটা থিটা হলে এই বরাবর উপাংশ কস থিটা, ই কস থিটা। সুতরাং একটি ধনাত্মক আধানকে এ থেকে বি বিন্দুতে আনতে কার্যকত হবে বল ইন্টু সরণ। বল হচ্ছে ই কস থিটা, সরণ ধরে নিচ্ছি এ বি। এবার আমরা কি জানি এ বি তো শূন্য হবে না, এ দি বি ডিস্টেন্সটা থাকছেই। আমরা জানি সমবিভব তলে একটি বিন্দু থেকে অপর বিন্দুতে আধান নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিভব পার্থক্য শূন্য, তাহলে আমরা কি জানি ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। ভি হচ্ছে বিভব পার্থক্য শূন্য মানে কোনো কার্য করতে হবে না, তার মানে কি এ বি ইন্টু ই কস থিটা সমান 0। এবং যেহেতু এ বি নট ইকুয়ালস টু 0 আমরা বলতে পারি ই কস থিটা সমান 0। সেখান থেকে কস থিটা সমান 0 আর থিটা সমান π/2 আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ তড়িৎ বলরেখা
সমবিভব তলকে লম্বভাবে ছেদ করে আমরা সেটা প্রমাণ করলাম, কার মাধ্যমে? থিটা সমান π/2 প্রমাণ করে। আর তারপরে বৈশিষ্ট্যগুলোকে একটু বলে নিই। সমবিভব তলের উপরিস্থিত কোনো তড়িৎ আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না, যেটা আমরা এখানে প্রয়োগ করলাম। যেহেতু বিভব পার্থক্য নেই, সমবিভব তল মানে কি বিভব পার্থক্য শূন্য, সেজন্য কোনো কার্য করতে হয় না। তড়িদাহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল। তড়িদাহিত পরিবাহী মানে কন্ডাক্টিভ মেটেরিয়াল হলে তার পৃষ্ঠ একটি সমবিভব তল হবে। ওই তলের উপর আধানগুলি স্থির থাকে। দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। দুটি সমবিভব তল কখনোই পরস্পরকে ছেদ করে না। আজকে এখানেই ক্লাস শেষ হচ্ছে। এর পরবর্তী ক্লাসেই এই সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। তোমরা এই অংশটা খুব ভালো করে পড়ে নাও।